আমরা ধরে নিতাম যে বড়রা কোনো ভুল করতে পারে না। হাসিনা সবসময় এটা ভাবতো যে ও কোনো ভুল করতে পারে না। আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত? আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে? গাদ্দারি করা যাবে, গাদ্দারি করা যাবে না। গাদ্দারি বলতে কেমন গাদ্দারি? মানুষের সাথে সাধারণ মানুষগুলো যেরকম আপনারা এক্সপেকটেশন রাখে, আপনাদের প্রতি যেরকম এক্সপেকটেশন রাখে, ওটা তো মনে করেন আপনারা যদি ফুলফিল না করতে পারেন ওটা তো হবে না ভাই। যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব। আপনি তো তাহলে সবার শাখা হয়েছে। আমি যে জিনিসটা চিন্তা করতেছিলাম যে সম্ভবত মানে আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা খুলনায় হবে না, কিন্তু মেহেরপুরের মতো জায়গা আন্দোলন হয়েছে। এবং এই যে আমাদের সহযোদ্ধা, তোমার নাম কি? সোহান। ও 4 তারিখে 4 আগস্টে না, 4 আগস্টে মিছিলের সামনের সারিতে সবার প্রথমে দাঁড়ানো। লেখা কি ছিল যেন এখানে? ওর যে প্ল্যাকার্ডে লেখা ছিল বাঁশের লাঠি তৈরি করো, স্বৈরাচার বিদায় করো। এই যে এটা হচ্ছে আমাদের এই সহযোদ্ধা সোহান নাম। এই যে ও হচ্ছে এটা নিয়েছিল মেহেরপুরে 4 আগস্টের সামনের সারিতে বাঁশের লাঠি তৈরি করো, স্বৈরাচার বিদায় করো। ভাই আপনি বলেন, আপনি কেন নাম ছিলেন? আপনিও তো আমাদের সহযোদ্ধা, বলেন। মানে ভাই একটু মানে একদম মন থেকে বলতে হবে কেন নাম ছিলেন, কি আকাঙ্ক্ষা নিয়ে আসলে, কি চাওয়ানি, যেটা মন থেকে আসে ওটা বলতে হবে ভাই। আবু একটু ভাইটা শুনি, এক পাশ থেকে শুনি। মানে সব অফিসারের পরেও যখন মানুষকে নির্বিচারে হত্যা করা শুরু করলো তখন আসলে ধৈর্যের সীমা পার হয়ে গেছিল। তখন আসলে সকালে এইভাবে নামছে আর কি। যখন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে মানুষকে আসলে মানে পাখির মতো গুলি করে মারছে আর কি, ঠিক আছে, তখনই সবাই নেমে গেছে। তার আগে অনেক অফিসার করছে কিন্তু এইভাবে মানুষ নামেনি। আসলে আমাদের অধিকারটা কি ভাই? কি জন্য না ট্রু না, ওইটাই কথা আর কি, এইটাই আসলে মূল কথা। মানে সীমা ছাড়া গেছিল সব। কোঠা আন্দোলন হয় তখন তো সাধারণ মানুষ নামেনি, তখন তো আপনারাই ছিলেন, ছাত্ররাই ছিল আর কি। যখন দেখছে যে মানুষকে একবারে নির্বিচারে মারছে মানুষ, মানে পুলিশরা, আমরা তো সাধারণত পুলিশদেরই দেখছি, পুলিশদেরই মারতে দেখছি আর কি, গুলি করে মারছে যখন। আর বিশেষ করে যখন আবু সাইদ ভাইকে মারলো তারপর থেকে তো আসলে বেশি আমরা তো এগুলো শেয়ার করতাম। তাহলে এখন ছোটরা বললেও তারা যদি ঠিক করে দেয় আপনারা এটা শুনেন, তাই তো? এটা তো বিশাল বড় একটা চেঞ্জ। আগে তো এমন হইতো যে ধরেন বাবা চাচারা যা বলতো তাই, মানে আগে হচ্ছে একটা ট্রাম্প কার্ড আছে মা বাপের। ধরেন আপনি মা বাপ একটা বিষয়ে ওনাদের অবস্থানটা ভুল, সর্বশেষ একটা কার্ড আছে যে তোর ঘরে আমি জন্ম হয়েছি না আমার ঘরে। মানে ধরেন এটা যখন বলবে যে তোর ঘরে আমি জন্ম হয়েছি না আমার ঘরে তুই জন্ম হয়েছে, শেষ এর পরে তার কথা থাকে না। আগে যারা বড় আমরা ধরে নিতাম যে বড়রা কোনো ভুল করতে পারে না। হাসিনা সবসময় এটা ভাবতো যে ও কোনো ভুল করতে পারে না। আমরা বড়রাও ভুল করে, ছোটরাও ভুল করে, যেই ভুল করুক আমাদের হচ্ছে ইনস্ট্যান্টটা স্বীকার করে ঠিক করে নিতে হবে। এটাতে আসলে লজ্জা থাকা যাবে না যে আমি ভুল করছি বড় দেখে এটাকে আমার সংশোধন করা যাবে। আপনাদের আরেক যোদ্ধা নির্যাতন যেভাবে আপনাদের হয়েছে সেভাবেই গুম করা হয়েছিল অনেক কিছু আগে। এটা মানে 17টা মামলা, বুঝছেন? 17টা মামলা। এই মামলাগুলো কবে দিচ্ছে? 13 সাল থেকে। এই মামলাগুলো কেন দিচ্ছে? আমাদের গ্রামের সাবেক মেম্বার ভাই। না একটু তারপর মানে কি কারণে দিচ্ছে? একটাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি, এই জন্য মানে এই একটা দলের দেখি মামলা, কোন অন্যায় অপরাধ নাই, মামলা হয়রানি। 9 বছর মেম্বার ছিলেন এই ওয়ার্ডে।
বাড়িতে থাকতে পারছেন? না না, বাড়িতে 2 বছর তো থাকিনি, 2 বছর বাইরে। তখন ফ্যামিলির যে বাকি মানুষগুলো ছিল তাদের হয়রানি করতো না? এরা তো সবসময় একটা হয়রানির উপর থাকতো, প্রেশানের উপর। আরে সমস্যা অবশ্যই আছে। ভাইরাও আমি হচ্ছে ওই আমি চাচার হচ্ছে কথাটাতে আরেকটু যাইতেছি। তাহলে এখন মানে আগামীতে আমরা যদি এরকম কারো কেউ একটা ভুল করছে এবং একটা জিনিস ঠিক, এটা যদি আপনাকে আমরা বুঝাইতে পারি, তাহলে আপনারা ঠিকটার দিকে যাবেন কিনা? ঠিকঠাক দিকে যেতে হবে। এবার আমার কয়েকটা প্রশ্ন আছে, খারাপ পথে তো যাওয়া যাবে না। কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, এই যে গত বছরের জুলাই আগস্ট মাসে আমাদের যে এত বড় একটা আন্দোলন হইল, তো এখানে মানুষকে খুন করা হয়েছে প্রায় 1,500-এর মতো। আপনার মানে এই যে গুলি চালানোর হুকুমটা কে দিছে, কি বলেন তো? ঠিক আছে না? শেখ হাসিনা দিছে। তাহলে মনে করেন এমনি যদি এদিকে কোথাও হয়, গুলি চালা হোক বা অন্য কিছু দিয়ে মারে, ও তো মার্ডার কেসের আসামি হয়ে যায়, তারপর প্রমাণ হইলে ফাঁসি হয়। তো এই যে প্রায় 1 থেকে 1,500 মানুষকে খুন করা হইলো, এটার হুকুম দিছে হাসিনা, তো এটার দায়ে ওরও তো এরকম ফাঁসি হওয়া উচিত। দাদা দেখেন, এই যে ও নাম কি বললো ভাই? সোহান। গুলি যদি ওই দিন একটা সোহানের বুকেও লাগতে পারতো, এবার থেকে ওপার যাইতে পারতো। সোহানের বয়স ধরেন 12 বছর 13 বছর, 6 বছরের ছেলে মারা গেছে, 3 বছরের একটা মেয়ে মারা গেছে, বারান্দায় দাঁড়ায় ছিল, ওইখানেও গুলি লাগছে। তো এই যে নির্বিচারে খালি ক্ষমতায় থাকার জন্য এভাবে গুলি করে মারলো, তার বিচার হওয়া উচিত কিনা? সবার আগে যে লোকটা এরকম খালি ক্ষমতার জন্য এরকম করে মানুষ মারলো, ওই লোকটার বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে? আমাদের জায়গা থেকে আসলে কথাটা কি, আমরা আপনাদের সন্তানের মতো, ভুল হইলে ধরাই দিবেন, সমস্যা নাই, কিন্তু যেটা ভুল ওইটাকে ভুল বলতে হবে। মানে ধরেন আমরা এটা চাই, অনেক লোক আছে না নৌকাকে ভোট দিত, ছিল কিনা? আছে। কিন্তু কিছু লোকজন আছে ধরেন কোনো খারাপ অপকর্তা ছিল না, এরকম কিছু লোকজন আছে না? তো আমাদের কথা হচ্ছে কি, এই যে একটা ভুল, এটাকে এখনো কিছু লোক আমরা দেখি, আপনারা ফেসবুকে দেখবেন, টিভিতে দেখবেন, টক শোতে দেখবেন, কমেন্টে গেলে দেখবেন, আওয়ামী লীগ সম্ভবত দিবস ঘোষণা করছে 5 তারিখে নাকি হচ্ছে কি হাসনাত দিবস ঘোষণা করছে না? 16 তারিখ আর 5 তারিখ কি দিবসটা? 8 তারিখ। মানে এত মানুষকে মারার পরও এরা এত বড় মানে কালপ্রিট, ভাই একটু এত বড় কালপ্রিট যে এত মানুষকে মারার পরও এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই। এটাই ভাই এখানে বলতেছিল যে কোনো গিল্টি ফিলিংস নাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, আমাদের বাংলাদেশের একটা শুধু মানে সম্মানীয় একটা নেতা এসেছেন আমাদের মাঝে। না না আমরা নেতা হইতে চাই না, টিভির পর্দায় অনেক দেখছি, হ্যাঁ আজকে বাস্তবে দেখলাম। আমরা আপনাদের কণ্ঠ হয়ে কাজ করতে চাই। মানে যে কথাগুলো ধরেন আমরা দরকার আছে, আমার নেতা দরকার আছে তো। যে কথাগুলো আপনারা এখানে চা খেতে খেতে বলেন, এই কথাগুলাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে বলতে চাই। কিন্তু আগেকার যে নেতা ছিল, নেতা হইলে পাহাড় মাটিতে পড়ে না, ওই নেতা আমরা হইতে চাই। এখন আপনাদের এই আন্দোলনে আপনি ছিলেন নাকি? ছিলেন? টিভির পর্দায় আপনাকে দেখছি, এই জন্য এসে দাঁড়ালাম। মেহেরপুরে যে আন্দোলন হয়েছিল জানেন কি? মেহেরপুরে আন্দোলন হয় না, এগুলো ভার্সিটি নাই তো। না 4-5 তারিখে তো হয়েছিল। সামান্য 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 3 দিন হয়েছে। এই যে আপনার সন্তানরা ছোট জায়গা তো, আপনার সন্তানরা ভাই আমাদের গ্রামের লোকই বেশি ছিল আন্দোলনে মেহেরপুরে, আর সামনের সারিতে আমাদের এখানে কত সংখ্যক ছিল আন্দোলনে? তা 2-3 হাজার হবে না, বেশি বেশি অনেক বেশি হবে। ভাই একটা জিনিস একটু মানে শুনতে চাইতেছি, মানে আওয়ামী লীগের সময় এই টাইমে তো গণহত্যা চালাইছে, এর আগে আওয়ামী লীগের ভাই এর আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা কি কি হয়েছে এটা একটু শুনতে চাইছি, অপকর্ম। সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে মনে করেন যারা বিরোধী দলীয় ছিল তাদেরকে তো ঘরে শুতে দেয়নি আর কি। বিশেষ করে আমার কথাই বলি, আমিও কিন্তু মনে করেন আমিও মোটামুটি জামাতকে সমর্থন করি, যার কারণে আমি শুইতে পারিনি ঘরে। আমার ছোট বাচ্চা রেখে আমি গেছি রাধাকান্ত করে অন্য গ্রামে শুইতে গেছি, এরকম আর কি। এইটা বিশেষ করে বেশি হয়েছে আর কি।
এসে কোনো অপরাধ নেই, কিন্তু শুধুমাত্র বিরোধী দল করার কারণে মনে করেন গ্রেপ্তার হয়ে হয়েছে। চাচা কিন্তু আমাদের গ্রামের মেম্বার থাকা সত্ত্বেও ওনাকে কত বছর গ্রেপ্তার করছে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে। এইটা মূলত বেশি হয়েছে আর কি আমাদের গ্রামের। কি প্রায় ঘর ছেড়ে অন্য জায়গায় প্রতিদিনই ধরতে গেলে প্রতিদিনই। আমি 2 মাস জেল কাটছি এসএসসির পরে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে। আপনি কি জামাতের কি সদস্য না রুকন না? আমি শিবিরে ছিলাম, পরে সদস্য হয়েছি। মানে এটা আসলে ওনারা এইটার উপর দিয়ে বেশি গেছে তাই না? জামাত শিবিরের উপর দিয়ে। আর বিএনপি নেতা কর্মীদের উপরে কেমন ইয়া চলতো? সেরকম তো হয় নাই, সেরকম কোনো ঝামেলা নেই। এরপরে কি বিএনপি আছে? এক কথায় ভিন্ন মত, হাফিজ ভাই, ভিন্ন মত হলে ওরা এই করেছে, বিএনপি জামাত কোনো দল সবাই। এখন আমরা তো একটা নতুন রাজনৈতিক দল করছি। আচ্ছা, আপনি কি জানেন আমাদের নতুন একটা রাজনৈতিক দল খুলছে? এর নাম কি? নামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কোথায় শুনছেন? আমাদের দলের নাম কই শুনছেন? গ্রুপে পেয়ে গেছে, গ্রুপে পেয়ে গেছে। গ্রুপে? আপনাদের মুখে শুনছি, ভাইয়ের মুখে শুনছি। তোমাদের নিজেদের গ্রুপ আছে? ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সবগুলিতে তুমি আছো? বৈষম্য বিরোধীর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? জি। ওটাতেও আছো? ওইখান থেকে এই পার্টির খোঁজ পাও? এখানে মেহেরপুরে যে আসছি আমরা ওটা জানতাম? জি। মাইকে নিছে না? তামিম ভাইকে তো শুনেন মেহেরপুরের। এইসব জানা একদম কঠিন নাকি? একসাথে ছিলাম, আন্দোলন করেছি। এখন মনে হয় নাগরিক পার্টি কেমন করতেছে? ভালোই করতেছে। আচ্ছা, আমাদের দলের জন্য আপনাদের পরামর্শ দেন তো। মানে ধরেন আগে তো আওয়ামী লীগ আইসে খাইছে, কি করছে দেখছেন, আমার নতুন করে বলার দরকার নাই। বিএনপিও রাজনীতি করতেছে, জামাত ইসলামও রাজনীতি করতেছে, আরো 8, 10, 15, 20টা দল বাংলাদেশে আছে, করতেছে না কাকু? ওই আসলাম কাকু কই রাজনীতি করতেছে না? ভোট তো দেন। আর আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত? আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে? গাদ্দারি করা যাবে, গাদ্দারি করা যাবে না। গাদ্দারি বলতে কেমন গাদ্দারি? কিসের সাথে গাদ্দারি? মানুষের সাথে সাধারণ মানুষগুলো যেরকম আপনারা এক্সপেকটেশন রাখে, আপনাদের প্রতি যেরকম এক্সপেকটেশন রাখে, ওটা তো মনে করেন আপনারা যদি ফুলফিল না করতে পারেন ওটা তো হবে না ভাই। গাদ্দারি। আচ্ছা, ও কি কি ও তোমার নাম কি? ফাহিম। টাইম কি করতেছিল? চাঁদাবাজি করা যাবে না ভাই, বিশেষ করে চাঁদাবাজিটা বেশি মেহেরপুর জেলাতে, সারা বাংলাদেশে চাঁদাবাজি বেশি। এনসিপি চাঁদাবাজি করতেছে না না, এনসিবির কথা বলছি না, মানে চাঁদাবাজি করা যাবে না অন্য দলের মতো। যেমন আমলিগ ছিল, চাঁদাবাজি ছিল, রাজাকার ছিল, তারা তো সবকিছুই ছিল, খুনি ছিল, মানে এই দলটার মতো যত্ন হয় এইটাই চাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, ফাইন্যান্স বললো মেম্বার সাহেব, আপনি তো একটা রাজনৈতিক দলে আছেন, এখন কি অবস্থা বলেন তো? আমাদের থেকে কি প্রত্যাশা করেন আপনারা বলেন? প্রত্যাশা এটাই, যেহেতু 71-এর পরে দেশ 54 বছর স্বাধীন হওয়ার পরে মানে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের একটা বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, 71-এর পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে, কোনো অংশে কম হয়নি। এই জন্য এই জায়গাটা থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে আসবে, মানে এইটাকে পরিষ্কার করে মানে এনসিপি কারোর সাথে বৈষম্যটা তো না রাখে আর কি। প্রত্যেকটা ক্ষেত্রে এনসিপি না, মানুষের- রাষ্ট্রের ক্ষেত্রে হ্যাঁ, বৈষম্য যে মানুষের- বৈষম্য দূর করার জন্য ভূমিকা রাখবে। মানুষের প্রত্যেকটা তার মত প্রকাশের বাকশক্তি সবকিছু সে ফিরে পাবে। যেমন কি স্বৈরাচার সরকার যেমন এই দেশটাকে 17 বছর মানুষের বাকশক্তি থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মানুষ কি মানে তার ন্যায্য জিনিসটা পায়, এরকম কোনো অপশন দেখে যায় না। এই জন্য এই জায়গা থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয়, যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন, যে উন্নয়নের যে অর্থনৈতিক যে চাকাটা সেটা যদি ফিরে আনতে হয়, তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা যদি ঘোরাতে হয়, তাহলে আমাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশটা দুর্নীতিতে আমার মনে হয় মানে যে দুর্নীতিতে সব থেকে প্রত্যেকটা সেক্টরে মানে বিরাজমান, অথচ তারপরেও এই দেশ চলছে। অন্তত আমরা যদি অন্যান্য দেশকে দেখি, আমরা যদি মালয়েশিয়াকে দেখি, আমাদের দেশ ধরো 10 বছর পরে স্বাধীন হয়েছে,
অথচ সেই দেশটার কাছে যদি আমাদের বাংলাদেশকে যেতে হয় 100-150 বছর সময় লাগবে এখন অর্থনৈতিক দিক দিয়ে। না এত লাগবে না, এটা হচ্ছে আমাদের ঠিক হচ্ছে 100 বছর লাগবে, নামটা বলেন তো। অথচ জি আব্দুল কুদ্দুস। আপনি যে বললেন যে কোন সেক্টরেই মানুষ ন্যায্য অথচ- অধিকার পায় নাই, না, না। কোন সেক্টরেই পায় না, নাই, না। কেন বলেন তো কেন এখনো- হয় নাই? 53 বছরে কেন হয় নাই কোন যে সেক্টরে? রাজনৈতিক দল যারাই ক্ষমতায় এসছে তারা নিজেদের স্বার্থটাকে বেশি প্রাধান্য মানে দিচ্ছে। দলের স্বার্থ দেখছে। জনগণের জন্য তারা কোনো কাজই করে এখন পর্যন্ত। যার কারণে দেশটা এখনো বাইরটা বুঝি না, আমার বলেন। সেই জায়গায় বলছে যে সরকার এসে তার দলের সরকার হয়েছে, কোনোদিনই জনগণের সরকার হয়নি। এই জন্য সমস্যা, স্বজন প্রীতি হয়েছে বেশি। আর প্রত্যেক দলের নিজের লোক ছাড়া দেখার টাইম নেই, হয় সেটা টিভিসি কার্ড হোক, যে কোনো কার্ড হোক, দলের লোক ছাড়া কেউ পায় না এটা। জনগণ কখনোই পায় না এটা, যেটা যাদের প্রাপ্য গরিব দুঃখী কখনোই তারা পায় তাহলে না। একটা পলিসি হবে যে যেটা যার প্রাপ্য সেখানে দলীয় পরিচয় না দেখে তাকে দেওয়া হবে। দেশকে ভালোবেসে নিজের স্বার্থে এবার আরেকটা এটা জিনিস, বললে মানুষ কি বলে জানেন? যে এটা কোনোদিন হবে না, দলীয় পরিচয়েই বাংলাদেশ চলবে। এই কি মনে হয় পরিবর্তন হবে? অবশ্যই আমাদের দ্বারাই তো পরিবর্তন হবে, ইয়াং দ্বারা তো পরিবর্তন হবে। আচ্ছা বেশি পরিবর্তন করবে না। সমস্যা হয় ভাই। সেটা হচ্ছে ধরেন এটাতে কি করা যাবে, মানে আমরা যখন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা, আমি দেখছি এই জিনিসটা, সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় গিয়ে যখন তার একটা জিনিস দরকার ওইটার জন্য যেভাবে যা করা যায় টাকা দিয়ে হোক, এই করে হোক, ওই করে হোক, নিজের জিনিসটা আদায় করে নিয়ে আসে। তো আমরা যদি খালি নিজের সুবিধাটা বুঝি তাহলে ঠিক হবে কিভাবে এটা বলেন? তখন কি ব্যবস্থা নেওয়া যাবে? আমার দ্বারা হচ্ছে যে ওই যে সৎ ব্যক্তি দ্বারা সংগঠন বা মানে কি বলে এটাকে কোন নেতা নির্বাচন করতে হবে, দল নির্বাচন করতে হবে সৎ ব্যক্তি দ্বারা, তাহলে হয়তো সাধারণ জনগণকে এটা পৌঁছাবে। আমার যেটা মনে হয় সৎ ব্যক্তি দ্বারা সংগঠন তৈরি করা হয়। এবার একটা একটু মজার কথা বলি সবার জন্য, না আমাদের দলের, আমরা তো নতুন রাজনৈতিক দল করছি, আমাদের দলের হচ্ছে আমরা একটা ওপেন ফান্ডিং এর ব্যবস্থা করছিলাম, ক্রাউড ফান্ডিং। তো ওখান থেকে কিছু টাকা হয়েছিল, ওটা দিয়ে আমরা বের হয়েছি। 8টা জেলা, সরি 16-17টা জেলা হয়েছে, এখন আমাদের টাকা শেষ। তো আমরা তো এখন হাসনাত কিন্তু দুই দিন ধরে একটা কথা বলতেছে, আমরা কারো কাছে জিতবি না ভাই, আমরা তো কারো কাছে জিম্মি না, এই জন্য যেটা দরকার ওইটাই বলতে পারি। কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার, এটাই বাস্তব কথা। তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি? আচ্ছা, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা বড় বড় যেই ব্যবসায়ীরা আছে তাদের থেকে টাকা আনে, টাকা আইনা যেমন একজন করে চাল ব্যবসা করে, বাংলাদেশের এই চালের সিন্ডিকেট হচ্ছে চালায়, ওর থেকে টাকা আনবে 10 কোটি, আইনা কি করবে, নাম যে হোক 10 কোটি টাকা আনবে আইনা, ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন 40 টাকা ছিল 60 টাকা করে ফেলে, তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না, কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে, টাকা আনছে, তাই না, খাইয়া রাখছে, যেহেতু খাইয়া রাখছে এই কারণে আর কথা কইতে পারে না, বুঝছেন। এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নেব না, টাকা নেব না। আমরা হচ্ছে কি, জনগণ থেকে কি করব, টাকা নেব, যাতে করে জনগণ 5, 10, 20, 50, 100 টাকা করে দিবে, এবং আমরা ব্যবসায়ীদের কাছে আর মাথা নত করবো না, এদের নীতি নির্ধারণ করে না এগুলোতে আর আমরা মাথা নত করবো না। এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা সেলিম ভাই? এই আইডিয়াটা কি ভালো না খারাপ? ভালো। এই সরকার অনেক চেয়েছিল যে এই বাংলাদেশ জামাত ইসলামের অর্থ কোথায় থেকে, অর্থায়ন কোথায় থেকে, এরা কিন্তু পায়নি। এদের অর্থ হচ্ছে জনগণের পকেটে, কোটি কোটি টাকা জনগণের পকেটে বাংলাদেশ জামাত ইসলামের আছে। ঠিক এনসিপি ওইভাবে যদি তারা মনে করে যে আমরা যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করি, জনগণের কাছ থেকে তারা যদি জনগণকে মূল্যায়ন করে তারা নিতে পারে, অবশ্যই এটা তাদের জন্য রাজনীতির মঠটা আরো বড় হয়। এখন জনগণের টাকা দিয়ে রাজনীতির জনগণের টাকা দিয়ে হবে জনগণের রাজনীতি, ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না, ঠিক ফাইম? ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে না? এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি, এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করেন, বুঝছেন, অবশ্যই, যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি, যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয়, যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে
ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয়, জনগণের সুযোগটা যেন কি রাখে, মাথায় রাখে। মনে থাকবে ভাই আপনাদের? লাস্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো কি, মানে যেই দিন আমাদের হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল, তাকে নিয়ে কারো কথা বলার, মানে সবাইকে নিয়ে কথা বলার, হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে, ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। তো আগামীতে কোনো ব্যক্তি, দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি, ও যত অন্যায় করুক না কেন, আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায়, আমাকে রাখে না না রাখে। যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব। সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা, ভয় ভাঙলে জয়। ভয়টা আমাদের ভাঙতে হবে, সে যেই হোক না কেন। আর এইখানে আপনারা সবাই যেমন নামছিলেন না, গত বছর সবাই নেমে গেছেন যে অবিচার করতেছে মানুষের প্রতি। ওই যে আপনি যেমন বললো ভয় ভেঙে আপনারা সামনে আসছিলেন, আগামীতে তো আমাদের ফাইট আরো অনেক লম্বা। এই যে কুদ্দুস সাহেব বললেন কোন জায়গায় ন্যায্য অধিকার নাই মানুষের, তো ন্যায্য অধিকারটা আনতে হবে না? আপনাদের নিজেদের ন্যায্য অধিকার কে দিয়ে দিবে? এই যে বললেন যে দলগুলি তো নিজের স্বার্থে কাজ করে, তাহলে জনগণের স্বার্থে জনগণের এটা ছিনাই নিয়ে আসতে হবে। তো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, এবং অবিচার যখন দেখবেন তখন আপনাদের কথা বলতে হবে, সামনে থাকতে হবে যে না এটা আমার অধিকার, আমি এটা নিব। পারবা? আমরা যদি কিছু ভুল করি আমাদেরটাও ধরাই দিবেন, অন্য কেউ করলে তাদেরটাও বলতে হবে। যদি না বলেন তাহলে মাথার উপরে উঠে যাবে, মাথার উপরে উঠার সুযোগ দেওয়া যাবে না।